হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর কবিতা অভিষেক নিয়ে আলোচনা করব। তো কবিতাটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য থেকে এটা নেওয়া হয়েছে, অর্থাৎ মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে কিন্তু এই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। তো যেহেতু কবিতাটা অনেকটাই বড়, তো একদিনে তো এটা নিয়ে আলোচনা করা সম্ভব না, আমার একটু অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে আমি কিছুটা কিছুটা করে বা পার্ট পার্ট করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কেমন? তো দেখতে থাকো ভিডিওটা। দেখো, বলছে যে কি বললাম, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটা আলোচনা করব। তো তোমাদের এই কবিতাটা যখন আমি শুরু করব তার আগে কিছুটা পূর্বসূত্র তোমাদের জানতে হবে। যদি পূর্বসূত্র তোমরা না জানো তাহলে কবিতাটা কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো পূর্বসূত্র বলতে যেমন রাবণের ছোট ছেলের নাম বীরবাহু, ঠিক আছে? রাবণের ছোট ছেলের নাম হচ্ছে বীরবাহু, আর ছেলে তো মেঘনাদ, যাকে আমরা জানি বা পড়ব। তো রাবণের ছোট ছেলের নাম হচ্ছে বীরবাহু, সেই বীরবাহুকে রামচন্দ্র হত্যা করেন। তো রামচন্দ্র বীরবাহুকে হত্যা করে এই খবর শুনে তো পিতা রাবণ তো শোকে কাতর হয়ে গেছে, সে স্বাভাবিক। সেই অবস্থায় আবার রাবণের স্ত্রী রাবণকে বলেন যে এর জন্য আপনিই দায়ী। কেন কি, যে আপনি সীতাকে হরণ করে এনেছেন জন্য রাম আমার পুত্রকে হত্যা করেছে, এর জন্য আপনি দায়ী। এ কথা শুনে আরও যেন তিনি শোকে বিহ্বল হয়ে পড়েন এবং তিনি তখন এর প্রতিশোধ নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেন এবং তিনি সেই মুহূর্তেই রণসজ্জায় সজ্জিত হন, অর্থাৎ তিনি যুদ্ধ যাত্রার জন্য বা রামের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু তিনি সাজগোজ শুরু করে দেন এবং তার যে সৈন্যের পদাভারে পৃথিবী কিন্তু কাঁপতে থাকে। তো এই দেখে বরুণদেবের যে স্ত্রী বারুণী, তিনি তার সখী মুরলাকে বলেন যে তিনি লঙ্কায় গিয়ে যেন সমস্ত বিষয় জেনে আসেন। কেমন? এবং মুরলা তখন কি করেন, এই দেবী লক্ষ্মীর কাছ থেকে তিনি সমস্ত বিষয় জানেন এবং দেবী লক্ষ্মী এই বিষয়টি সমস্ত জেনে তখন কিন্তু দেবী লক্ষ্মী কি করেন, যে মেঘনাথের যে ধাইমা প্রবাসা রাক্ষসী, তার ছদ্মবেশ কিন্তু ধারণ করেন এবং ধারণ করে তিনি মেঘনাথকে এই খবরটা দিতে যান। অর্থাৎ মেঘনাথ কিন্তু তার লঙ্কার যে অবস্থা বা তার ভাই যে নিহত হয়েছে রামের হাতে, এগুলো কিন্তু কিছুই জানেন না। তো দেবী লক্ষ্মী কি করেন, প্রবাসা রাক্ষসীর তার ধাইমার ছদ্মবেশে তিনি মেঘনাথকে জানাতে যান এবং যখন মেঘনাথকে জানাতে যান তখন মেঘনাথ প্রমোদ কাননে তার স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করছিলেন। ঠিক সেখান থেকে কিন্তু কবিতাটা শুরু। এবার দেখো কবিতাটা কি বলছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে কহ দাসে লঙ্কার কুশল। আমি তো তোমাদের লাইন ধরে ধরে মানে বোঝানোর চেষ্টা অবশ্যই করছি, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডের যে মানেগুলো আছে এগুলো বইয়ের মধ্যে লিখে রাখো। যদি তোমরা মানেগুলো লিখে রাখো তাহলে যখন পড়বে তখন কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হয়ে যাবে। তো দেখো কি বলছে, কনক আসন ত্যাজি অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী কথার অর্থ বীর শ্রেষ্ঠ। তাহলে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাথের অপর নাম, তিনি ইন্দ্রকে যুদ্ধে জয় করেছিলেন জন্য তার অপর নাম ইন্দ্রজিৎ। তাহলে কনক মানে সোনার, তো সোনার আসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণাম করলেন ধাত্রীর চরণে, অর্থাৎ তার ধাত্রীমাতার চরণে। কহিলা বললেন কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, বলছে মা তোমার এই ভবনে আমার এই গৃহে আসার কারণ কি, কি হেতু কারণ কি, কহ দাসে লঙ্কার কুশল, তুমি লঙ্কার মঙ্গল বার্তা আমাকে দাও। তারপরে বলছে দেখো শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে শির মানে মাথা তোমরা জানো, কিন্তু এখানে কপাল অর্থে ব্যবহৃত হয়েছে, যে কপালে চুম্বন করে, অর্থাৎ মা যেমন সন্তানকে চুম্বন করে কপালে কথা বলে, তো
ঠিক সেই রকমই তার ধাত্রী মাতা বা ধাই মাতা ছদ্মবেশী যে লক্ষ্মী দেবী আর কি, প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ নিয়েছিল, সে তার কপালে চুম্বন করে বলছে, তাহলে শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। হ্যাঁ, এবার অম্বুরাশি কথার অর্থ হচ্ছে সমুদ্র, সুতা কথার অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে। ঠিক আছে, সমুদ্রের কন্যা অর্থাৎ এখানে লক্ষ্মী দেবীকে বোঝানো হচ্ছে। তাহলে মাথায় বা কপালে চুম্বন করে ছদ্মবেশী লক্ষ্মী দেবী উত্তর দিলেন, হায় পুত্র, কি আর বলবো, কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার দশা বা অবস্থা তোমাকে কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে ঘোরতর রণে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে, হত অর্থাৎ নিহত হয়েছে তোমার প্রিয় ভাই বীরবাহু। বলি, বলি অর্থাৎ বীর, অর্থাৎ বীরবাহু কিন্তু এই তোমার ভাই বীরবাহু ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন। তারপরে দেখো কি বলছে, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। বলছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসের অধিপতি অর্থাৎ রাবণ, তাই তো। বলছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। বলছে তার শোকে রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসের অধিপতি রাবণ তিনি সসৈন্যে সেজেছেন আজকে যুদ্ধযাত্রা করতে যাবেন বলে। যুঝিতে অর্থাৎ যুদ্ধ করতে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু এখানে হচ্ছে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ। বলছে জিজ্ঞাসিলা প্রশ্ন করলেন মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ বিস্মিত হয়ে, কারণ তিনি তো কিছুই জানেন না। বলছে কি কহিলা ভগবতী, ভগবতী অর্থাৎ মা, আগেকার দিনে মাকে ভগবতী বলা হতো। তো বলছে কি কহিলা মা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। বলছে কে কবে বধ করলো আমার প্রিয় অনুজকে, অর্থাৎ প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ, অর্থাৎ অনুজ কথার অর্থ ছোট ভাই। বলছে কে কবে আমার প্রিয় অনুজকে বা আমার ছোট ভাইকে বধ করলো। বলছে নিশারণে সংহারিনু আমি রঘুবরে। বলছে আমি তো রাত্রিকালীন যুদ্ধে রঘুবরকে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে এসেছি। নিশারণ কথার অর্থ রাত্রিকালীন যুদ্ধ। সংহারিনু অর্থাৎ বিনাশ। বলছে সংহারিনু কথার অর্থ হচ্ছে বিনাশ। বলছে আমি তো রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে বিনাশ করে এসেছি। রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বলছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বৈরী দল কথার অর্থ শত্রু দল, আর বরশি কথার অর্থ নিক্ষেপ করে বা বর্ষণ করে। ঠিক আছে, বর্ষাকালে যেমন অনবরত বর্ষণ হয়, বৃষ্টি হয়, তো সেইভাবেই তো আমি তীর নিক্ষেপ করে অর্থাৎ এই শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটে এসেছি, খণ্ড খণ্ড করে আমি তাকে হত্যা করে এসেছি। তবে এই বারতা, বলছি তাহলে এই খবর, এই অদ্ভুত বারতা, এই অদ্ভুত রকমের সংবাদ তুমি আমাকে জানাচ্ছ জননী, কোথায় পাইলে তুমি। বলছে এই সংবাদ তুমি কোথায় পেলে জননী, মানে মা, শীঘ্র কহ দাসে, তুমি শীঘ্র আমাকে তাড়াতাড়ি করে আমাকে তোমার এই দাসকে তুমি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায়। বলছে রত্নাকর রত্নোত্তমা, এই বিশেষণগুলো কিন্তু এই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী এগুলো দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। রত্নাকর অর্থাৎ সমুদ্র, রত্নের আকর। রত্নোত্তমা রত্নের থেকেও যে উত্তম, তাই না। তাহলে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। তখন লক্ষ্মী দেবী উত্তর দিলেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। বলছে সীতাপতি রামচন্দ্র একজন, সীতার পতি অর্থাৎ সীতার স্বামী রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র একজন মায়াবী মানব অর্থাৎ তিনি একজন মায়াদেবীর আশীর্বাদ ধন্য কিন্তু রামচন্দ্র, তাই তাকে মায়াবী মানব বলা হয়েছে। বলছে তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরে তিনি মরেও আবার বেঁচে উঠেছেন। যাও তুমি তরা করি, তুমি শীঘ্র এখনই তাড়াতাড়ি যাও। রক্ষকুল। আচ্ছা, এই রক্ষ মানে র যুক্ত খ, এই রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, আর এই রক্ষ হচ্ছে রাক্ষস বংশ, কুল মানে বংশ, তাহলে রক্ষকুল। বলছে রক্ষকুল মান এ কালো সমরে, রক্ষ চূড়ামণি। বলছে রক্ষা করো রাক্ষস বংশের মর্যাদা, মান মর্যাদা এ কাল সমরে। এ কাল সমরে কথার অর্থ এই ভয়ঙ্কর যুদ্ধে।
রক্ষা চূড়ামণি, বলছে চূড়ামণি অর্থাৎ রাক্ষস বংশের যে চূড়ামণি অর্থাৎ শ্রেষ্ঠ বীর বা শ্রেষ্ঠ পুরুষ যে অর্থাৎ মেঘনাদ, তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি করে যাও এবং রাক্ষস বংশের মর্যাদা তুমি রক্ষা করো। তারপরে দেখো, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইয়া কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এবার একটা জিনিস দেখো, তোমরা যখন রাজাদের কোনো সিনেমা বা আগেকার দিনে মহাভারত রামায়ণ দেখে থাকবে, তখন দেখবে যে রাজারা আগেকার দিনে গলায় মালা, কানের দুল, হাতে বালা, এগুলো কিন্তু পরে থাকতো। তো বলছে ছিরিলা কুসুম দাম কথার অর্থ ফুলের মালা, অর্থাৎ এই কথা শুনে রেগে গিয়ে মেঘনাদ কি করলো, কুসুম দাম অর্থাৎ তার ফুলের মালা রেগে ছিঁড়ে ফেললো। মহাবলী অর্থাৎ এখানে মেঘনাদকে বলা হচ্ছে, কারণ তিনি অতি বলশালী। তাহলে ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইয়া কনক বলয়, কনক বলয় মানে সোনার বালা, তিনি সোনার বালা ফেলে দিলেন দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের নিচে তার কুণ্ডল অর্থাৎ কানের দুল পদতলে পড়ে থাকলো, তার পায়ের নিচে কানের দুল পড়ে থাকলো, অর্থাৎ তিনি সব খুলে ফেললেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেভাবে অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে থেকে অশোক গাছের আভা বৃদ্ধি করে, তাই না, যে আলোর মতো দেখায়, অশোক গাছের শোভা বৃদ্ধি করে, তো সেটাই বলছে যে তার পায়ের নিচে যেন সব পড়ে থাকলো। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, ধিক মোড়ে বলছে আমাকে ধিক্কার, তিনি গম্ভীর স্বরে বললেন আমাকে ধিক্কার, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, বলছে এই স্বর্ণলঙ্কাকে চারিদিক বেষ্টন করে আছে বৈরী দল অর্থাৎ শত্রু দল, আর আমি এখানে নারীদের মাঝে সময় কাটাচ্ছি। বামাদল কথার অর্থ নারীদের দল। এই কি সাজে আমারে, বলছে এটা কি আমাকে সাজে, দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ, আমি তো দশাননাত্তজ, দশাননের আত্মজ অর্থাৎ রাবণের সন্তান, আত্মজ কথার অর্থ সন্তান, আমি তো দশাননের সন্তান, আমাকে কি এই কাজ সাজে, বামাদল মাঝে নারীদের মাঝে আমি রয়েছি, এটা কি আমাকে সাজে। আনো রথ তরা করি, এক্ষুনি তরা করি, তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বলছে আমি এ অপবাদ ঘুচাবো রিপুকুলকে বধ করে, অর্থাৎ শত্রুদের বধ করে আমি এ অপবাদ ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, অর্থাৎ বলছে তখন রথীন্দ্র সর্ব অর্থাৎ বীর, শ্রেষ্ঠ বীর, তিনি বীর আভরণ অর্থাৎ তিনি রণসজ্জায় তিনি সজ্জিত হলেন। পরের 4টা লাইন একটু ভালো করে দেখবা, এখানে কার্তিক এবং অর্জুনের সঙ্গে, অর্জুন এবং কার্তিকের সাজের সঙ্গে রণসজ্জার সঙ্গে এই মেঘনাদের রণসজ্জার তুলনা করা হচ্ছে, সেই হিসাবে এখানে লাইনগুলো দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করো। হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, বলছে হৈমবতী সুত অর্থাৎ হিমালয়ের কন্যার ছেলে কার্তিক, কেমন, যথা নাশিতে তারকে অর্থাৎ তারকাসুরকে বধ করার সময় যেভাবে তিনি রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন। কার্তিক কথার অর্থ অর্থাৎ কার্তিক বলতে আমরা সুপুরুষকে বোঝাই, তো সেখানে সেই সুপুরুষ যদি তার রণসজ্জায় বেশ ধারণ করে তখন তার রণমূর্তি কীরকম হয়, কীভাবে হয়, তো সেটাই বলার চেষ্টা করছেন। ঠিক আছে, খুলে দেন। বলছে আর একটা বলছে, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুরসমী মুখ্য মূলে, কিংবা বৃহন্নলা রূপী অর্থাৎ দীর্ঘ, বৃহন্নলা রূপী বলছে এখানে, বৃহন্নলা রূপী কথার অর্থ দীর্ঘ বাহু বিশিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে বলছে যেভাবে ধরো একবার অর্জুনদেরকে, পঞ্চপাণ্ডব অর্জুনদেরকে বলা হয়েছিল যে তাদেরকে আত্মগোপন করে থাকতে, সেই সময় অর্জুন রাজা বিরাটের রাজদরবারে ছদ্মবেশে মানে বৃহন্নলা রূপে কিন্তু তিনি ছিলেন, এবং বিরাটের একবার গোধন অর্থাৎ গরু কিন্তু হারিয়ে গেছিল, সেই সময়
সেই গরু খোঁজার জন্য তিনি বিরাট পুত্রের সঙ্গে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে গরু খুঁজতে গিয়ে তিনি কিন্তু শমীবৃক্ষ মূলে অর্থাৎ সুর শমীবৃক্ষ, সুর কথার অর্থ বীর, শমীবৃক্ষ মূল অর্থাৎ বাকল জাতীয় গাছের, বাকল জাতীয় গাছ, এবং সেই বাকল জাতীয় গাছের কিন্তু তলায় গিয়ে তিনি তার এই বৃহন্নলা রূপী বেশ বদল করে কিন্তু তিনি তার অর্জুনের যে রণসজ্জা রূপী বেশ, সেই বেশ কিন্তু ধারণ করেছিলেন। এখানে এই দুটো কার্তিক এবং অর্জুনের যে বেশ ধারণ করা তার সঙ্গে তুলনা করা হয়েছে তোমার মেঘনাথের রণসজ্জার রূপকে। কেমন? আশা করছি বোঝা গেল। তো আজকে এইটুকু থাক, এর পরের কিছুটা অংশ আবার পরের ভিডিওতে আলোচনা করব। কেমন? তো আশা করছি কিছুটা হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পরবর্তী নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? ঠিক আছে।